কিছু সত্যি ঘটনা কিন্তু যেকোনো থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দেয়। আজ আমরা ভারতের কেরালা থেকে এমনই এক ঘটনার গভীরে যাব। একটা সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা যা কিনা ১.৫ দশক পর এক শিউরে ওঠার মতো মোড় নেয়। চলুন এই রহস্যের জটটা খোলার চেষ্টা করা যাক আর খুঁজে বের করি সেপটিক ট্যাঙ্কের গভীরে আসলে কি সত্যিটা লুকিয়েছিল। যারা দৃশ্যম দেখেছেন তারা তো জানেনই যে একটা নিখুঁত অপরাধ ঢাকার গল্প কতটা জটিল হতে পারে। কিন্তু আজ আমরা জানিয়ে কথা বলবো তা কোনো সিনেমার চিত্রনাট্য নয়। এটা তার চেয়ে অনেক বেশি জটিল আর হৃদয় বেদারক এক বাস্তব কাহিনী, কালা নামের এক মহিলার জীবনের মর্মান্তিক পরিণতি। তো ১.৫ দশকের লম্বা একটা নীরবতা, ধুলোয় চাপা পড়ে থাকা একটা ফাইল আবার খোলা হলো, আর তারপর সত্যিটা যা সামনে এলো তা ছিল কল্পনারও বাইরে। দিনটা ছিল ২রা জুলাই ২০২৪। একটা বেনামি চিঠির সূত্র ধরে পুলিশ সোজা অনিল কুমারের বাড়িতে গিয়ে হাজির হয়। তাদের লক্ষ্য একটাই ছিল, বাড়ির সেপটিক ট্যাঙ্ক। কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক দল চলে আসে, ট্যাঙ্কের ঢাকনা খোলা হয়। কয়েক ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে যা উঠে এলো তা ছিল চমকে দেওয়ার মতো, একটা মানুষের কঙ্কাল আর তার সাথে একটা বিবর্ণ লকেট। সবাই তো ধরেই নিল, যাক অবশেষে কালার খোঁজ পাওয়া গেছে। কিন্তু প্রশ্নটা হলো, এই কঙ্কালটা কি সত্যিই কালা? আর যদি হয়েও থাকে তাহলে কি এমন ঘটেছিল তার জীবনে যার শেষটা এত ভয়ঙ্কর হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের কিন্তু ১৫টা বছর পেছনে ফিরে যেতে হবে। আসলে প্রত্যেকটা ট্র্যাজেডির পেছনেই তো একটা সুন্দর শুরু থাকে, তাই না? কালা আর অনিলের গল্পটাও ভালোবাসা দিয়েই শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা এক গভীর সংকটের দিকে এগিয়ে যায়। অনিল কুমার আর কালা দুজনে দুজনকে খুব ভালোবাসত। সমাজের জাতপাতের বেড়াজাল ভেঙে তারা একে অপরকে বেছে নিয়েছিল। ভেবেছিল ভালোবাসা দিয়েই হয়তো সবটা জয় করে নেবে। কিন্তু বাস্তবতার কঠিন আঘাত আসতে বেশি দেরি হয়নি। পরিবার থেকে তো তারা বিচ্ছিন্ন হয়েই ছিল, নতুন জীবন শুরু করল। কিছুদিনের মধ্যেই তাদের একটা ছেলেও হলো। সুখের সংসারে সমস্যাটা শুরু হলো তখন, যখন অনিল বিদেশে চাকরি নিয়ে চলে গেল। আর এদিকে মাত্র ২৩ বছরের কালা একা হাতে সন্তান মানুষ করতে গিয়ে একেবারে ক্লান্ত হয়ে পড়ে। এই একাকিত্বের সময়ে তার জীবনে সুরজ নামে অন্য এক পুরুষের আগমন ঘটে বলে অভিযোগ ওঠে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক নাকি গড়ে ওঠে। সালটা ছিল ২০০৯। এ বছরই কালা হঠাৎ করে উধাও হয়ে যায়, কোনো খবর ছাড়াই। আর তার সাথে সাথেই যেন সবকিছু একদম চুপচাপ নীরব হয়ে যায়। অনিল যখন তার স্ত্রীর এই কথিত সম্পর্কের কথা জানতে পারে, তখন সে কিছু একটা করার আগেই কালা নিখোঁজ হয়ে যায়। এরপর সে গ্রামে আর কালার পরিবারকে জানায় যে কালা তার প্রেমিক সুরাজের সাথে পালিয়ে গেছে, আর সবাই এই গল্পটাই বিশ্বাস করে নেয়। আর এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক আর দুঃখের বিষয়। ভাবুন একবার, ১৫টা বছরে একজনও কালার জন্য পুলিশের কাছে একটা মিসিং ডায়েরি পর্যন্ত করেনি, তার স্বামী তো করেনি, এমনকি তথাকথিত সম্মান রক্ষার জন্য তার নিজের বাবা মা বা ভাইও কোনো খোঁজ নেয়নি। একজন জলজান্ত মানুষ যেন পৃথিবী থেকে উবে গেল, যেন তার কোনোদিন কোনো অস্তিত্বই ছিল না। ১৫ বছর পর যখন সবাই কালাকে প্রায় ভুলেই গেছে, ঠিক তখনই একটা বেনামে চিঠি এসে পুরো ঘটনাটাকে আবার সামনে নিয়ে এলো। ব্যাপারটা অনেকটা শান্ত পুকুরে কেউ একটা ঢিল ছুঁড়ে মারার মতো। জুন ২০২৪-এ পুলিশ সুপারের কাছে একটা বেনামি চিঠি আসে। পুলিশ প্রথমে ভেবেছিল কেউ হয়তো মজা করছে, সময় নষ্ট করতে চাইছে, কিন্তু চিঠির ভেতরের লেখাটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তারা নতুন করে তদন্ত শুরু করতে বাধ্য হয়। চিঠিতে কাঁপা কাঁপা হাতে লেখা ছিল এক ভয়ঙ্কর অভিযোগ। কালা পালিয়ে যায়নি, তাকে খুন করা হয়েছে। আর এই খুনের জন্য দায়ী করা হয় তার স্বামী অনিল আর তার ৩ বন্ধু প্রমোদ, সোমান এবং জিনুকে। চিঠিতে পরিষ্কার বলা ছিল দেহটা অনিলের বাড়ির সেপটিক ট্যাঙ্কে পোতা আছে। এই চিঠিটা ছিল প্যান্ডোরার বাক্স খোলা চাবির মতো। পুলিশ চিঠিতে যাদের নাম ছিল তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো, আর তাদের মধ্যে একজনের মুখ থেকেই বেরিয়ে এলো এক নারকীয় হত্যাকাণ্ডের বিবরণ। পুলিশের নজরটা বিশেষ করে গিয়ে পড়ল প্রমোদের ওপর, কারণ কিছুদিন আগেই সে একবার নেশার ঘোরে তার স্ত্রীকে চিৎকার করে হুমকি দিয়েছিল, আমাকে রাগাস না, আমি তোকে মেরে পুঁতে দেব, ঠিক যেভাবে কালাকে পুঁতে দিয়েছিলাম। এই একটা কথাই পুলিশের সন্দেহকে প্রায় নিশ্চিত করে দেয়।
পুলিশের জেরার মুখে প্রমোদ একসময় ভেঙে পড়ে আর সব কিছু স্বীকার করে নেয়। সে জানায় তারা 4 বন্ধু মিলে প্ল্যান করে কালাকে শ্বাসরোধ করে। যখন তারা দেহটা ফেলতে যাচ্ছিল তখন হঠাৎ বুঝতে পারে কালা তখনও বেঁচে আছে, তার নিঃশ্বাস চলছে। কিন্তু দয়া দেখানোর বদলে তারা জীবিত অবস্থাতেই তাকে ওই সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। প্রমোদের স্বীকারোক্তি অনুযায়ী সেপটিক ট্যাঙ্কে ফেলার আগে কালা তাদের কাছে তার ছেলেকে শেষবারের মতো দেখার জন্য আকুতি জানিয়েছিল, কিন্তু সেই 4 জনের কেউই তার কথায় কান দেয়নি। তার সেই আর্তনাদ সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকেই ধীরে ধীরে মিলিয়ে যায়, চিরকালের জন্য। তো একটা স্বীকারোক্তি পাওয়া গেল, একটা কঙ্কালও উদ্ধার হলো। মনে হচ্ছিল কেসটা তো এবার সলভড, কিন্তু যখনই মনে হচ্ছিল ন্যায় বিচার পাওয়া যাবে, ঠিক তখনই গল্পে এলো সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য একটা মোড়। তাহলে তো সবকিছু পরিষ্কার, তাই না? খুনিরা ধরা পড়েছে, প্রমাণও মিলেছে, 15 বছরের পুরনো রহস্যের অবশেষে সমাধান হলো। যদি এমনটা ভেবে থাকেন তাহলে কিন্তু বিরাট ভুল করছেন। আসল চমক তো এখনও বাকি। ফরেনসিক রিপোর্ট আসার পর সবাই একেবারে হতবাক হয়ে যায়। রিপোর্টে বলা হয় সেপটিক ট্যাঙ্ক থেকে পাওয়া হাড়গুলো কার্লার ডিএনএর সাথে ম্যাচ করছে না, মানে হাড়গুলো কার্লার নয়। এই একটা তথ্য যেন বোমার মতো ফেটে পড়ল, যা পুরো তদন্ত আর স্বীকারোক্তিকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। এই রিপোর্টটা উত্তরের চেয়েও অনেক বেশি প্রশ্ন তৈরি করে দিল। যদি কঙ্কালটা কালার না হয় তাহলে ওটা কার? কেনই বা 4 জন লোক এমন একটা খুনের পুঙ্খানুপুঙ্খ স্বীকারোক্তি দেবে যা হয়তো তারা করেইনি? আর সবচেয়ে বড় প্রশ্ন, যা 15 বছর পরেও অমীমাংসিতই রয়ে গেল, তাহলে কালা আসলে কোথায়? সে কি বেঁচে আছে নাকি মৃত? এই মামলাটি আজও এক গভীর রহস্য হয়েই রয়ে গেছে, যা হয়তো সত্যিটাকে চিরদিনের জন্য গ্রাস করে ফেলেছে।